সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। বর্তমান সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের ডানপন্থী বামপন্থী দলের যে নির্বাচনী পরিকল্পনা, এই বিষয়ে আজকে কথা বলবো। আমি বগুড়া বাসদের সদস্য সচিব অ্যাডভোকেট কুঞ্জ বাংলাদেশ। কেমন আছেন? আমি যে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেন বাম ধারা রাজনীতির সাথে যুক্ত? বাংলাদেশ রাজনীতির সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের দেশের যদি আমরা জনগোষ্ঠীর কথা ভাবি, সেখানে আমরা দেখছি যে শোষিত এবং শোষক দুটো শ্রেণীর মানুষের বসবাস। সেখানে 10% মানুষের যে রাজনীতি 90% মানুষের উপর নিপীড়ন করে বা শোষণ করে, সেই রাজনীতির বিরুদ্ধে 90% মানুষের পক্ষে সক্রিয় যে রাজনীতিটা আছে, সেই রাজনীতিটাকে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য প্রয়োজন। আমি এই শ্রেণীর অংশ, এই 90% শোষিত মানুষের অংশ, যার কারণ থেকে আমি শোষিত শ্রেণীর অংশটি তো বাম ধারার প্রতিনিধিত্ব করে, যার কারণে আমার বাম ধারার রাজনীতিতে অংশ। বাংলাদেশে বাম ধারা রাজনীতির ভবিষ্যৎ কি? এটা তো সমাজ বিবর্তনের যদি আমরা ইতিহাসটা জানি, তাহলে সমাজ বিবর্তনের ইতিহাসে যেমন করে আদিম সমাজ ব্যবস্থা থেকে দাস সমাজ ব্যবস্থা এসেছে, দাস সমাজ ব্যবস্থা থেকে সামন্ত সমাজ ব্যবস্থা এসেছে, সামন্ত সমাজ ব্যবস্থা থেকে আবার পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এসেছে। এবং আপনারা জানেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাও কিন্তু 1917 সালে একটা যুগান্তকারী যে বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে লেনিন দেখিয়েছিলেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থাও কার্ল মার্ক্সের যে তত্ত্ব সেটার ভিত্তিতে প্রতিষ্ঠা সম্ভব। এবং এই ঐতিহাসিক নিয়মই বাংলাদেশের রাজনৈতিক নিয়মেও হচ্ছে সর্বহারা শ্রেণীকৃতিক হওয়া শ্রমজীবী এই যে 90% মানুষের রাজনীতি একটা সময় গিয়ে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে। এটা সমাজ বিবর্তন অনিবার্য, আগে ভবিষ্যৎটা সেদিকেই যাবে। নির্বাচন কেন্দ্রিক বাসদের পরিকল্পনা। বাসদ নির্বাচনকে বরাবরই হচ্ছে তার রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে দেখে। আমাদের দল বাসদ 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে, কখনো করেনি। যেমন 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি, 2018-তে করেছিল, কিন্তু যখন দিনের ভোট রাতে হলো তখন সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 24-এর নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই যে নির্বাচনে যখন জনগণের সম্পৃক্ততা থাকছে, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে, এই শ্রমজীবী 90% মানুষকে ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে এবারও যদি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন জনগণের সম্পৃক্ততায় হয়, তাহলে এবারও বাসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা এই শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে। আমরা দেখলাম যে বাসদ বগুড়াতে তার আসন প্রার্থী ঘোষণা করছে, আপনাকে সদর আসনে প্রার্থী, আপনার কেমন লাগছে? আমার দল বাসদ আমাকে প্রার্থী হিসেবে যে ঘোষণা করেছে, এটা আমার দায়িত্ব। দল আমাকে যখন দায়িত্ব দিয়েছে সেটা শেষ পর্যন্ত, নির্বাচন তো এখনো বেশ সময় আছে, আমরা আবার সারা দেশ ব্যাপী বাম জোট এবং যুক্তফ্রন্ট অর্থে নির্বাচনী একটা জোটের দিকে যেতে পারে। তো শেষ অবধি এই আসনগুলো কি হবে জানি না, তবে এখন পর্যন্ত দল যখন আমাকে প্রতিনিধিত্ব করবার জন্য, জনগণের মাঝে কাজ করবার জন্য এইভাবে নির্ধারণ করেছে, তাহলে সেটাকে দায়িত্ব হিসেবেই আমি দেখছি। বাসদ তো নির্বাচনে অংশগ্রহণ করবে আশা করি। তাদের স্লোগান কি হতে পারে? নির্বাচনের কি একটা স্লোগান থাকে না যে বাসদের নির্বাচনী স্লোগান, যেহেতু 71-এর যে আমাদের আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা মুক্তিযুদ্ধে, এবং 24-এও কিন্তু একই রকম স্লোগান নিয়ে হচ্ছে অভ্যুত্থানটা হলো, তাহলে এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যে কাঠামো তৈরি করা বা একটা রাজনৈতিক সংগ্রাম তৈরি করা, সেটাই বাসদের স্লোগান। অর্থাৎ বৈষম্যহীন সমাজের প্রতি কিন্তু মানুষ চায় যে সমাজে বৈষম্য না হয়, কিন্তু মানুষ বারবার বৈষম্যের এই কথাটার কাছে প্রতারিত হচ্ছে। মানুষ চায় না বৈষম্যহীন সমাজ থাকে, এটা না, মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চায়, কিন্তু যাদের উপর মানে ভরসা করে দেশের জনগণ, তারা ক্ষমতায় গিয়ে সেই জনগণের সাথে প্রতারণাটা করেছে। এটা এই যে রাজনৈতিক যে অবস্থানটা,
যে মানুষ যাদের উপর ভরসা করেছে তারা ওই যে 10 ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, 10 ভাগ মানুষ যারা অর্থনৈতিক ভাবে 90 ভাগ মানুষকে শোষণ করছে, সেই রাজনীতির প্রতিনিধিত্ব করে যারা, তারা গত 54 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জন্য বারবার প্রতারিত হয়েছে। এবারও 90 পরবর্তীতে 24 পরবর্তীতে যারা এই অন্তর্বর্তী সরকারের শাসনে এলো, তারাও ঠিক এই যে ব্যবস্থা, বুর্জোয়া ব্যবস্থা, তাদের প্রতিনিধিত্বই করছে। যার কারণ থেকে এবারও জনমনে প্রশ্ন হচ্ছে যে ওখানে নিয়ে কি হলো। মূল কারণটা হলো যে শোষিত শ্রেণীর রাজনীতিটা এখন প্রতিষ্ঠিত হয়নি। বৈষম্যহীন সমাজ কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, আদৌ কি সম্ভব? অবশ্যই সম্ভব। এটা তো বৈষম্যহীন সমাজ নির্মাণটা একটা অনেক দূরবর্তী কাজের ফলাফল হিসেবে আসবে, কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষের যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা, সেই মানুষ হিসেবে মর্যাদাপূর্ণ জীবন, সেটা তো উদাহরণ তৈরি হয়ে আছে বিশ্বে। সোভিয়েত ইউনিয়ন যেমন 90 সাল পর্যন্ত তারা দেখিয়েছে, তার সাথে সাথে এখন আমরা যদি কিউবা দেখি, উত্তর কোরিয়া দেখি, চীন একটা সময় পর্যন্ত এটা দেখিয়েছে। তো সেইখানে মানুষের অধিকার যে বাস্তবায়ন সম্ভব, এটা তো বাস্তব, এটা একদম উদাহরণ তৈরি হয়ে গিয়েছে। আর বৈষম্যহীন সমাজটা নির্মাণটা সাম্যবাদী একটা সমাজ ব্যবস্থার দিকে যদি গোটা বিশ্ব যায়, তাহলে সম্ভব, অবশ্যই। ইদানিং খুব লক্ষ্য করছে যে পড়ুয়া মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে। এটা হচ্ছে পড়ুয়া মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়ছে, বা রাজনীতিতে পড়ুয়া মানুষদের অংশগ্রহণটা কমছে, এই কথাটা ঠিক সাদামাটা ভাবে বললে হয় না। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, গত 15 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলো, এই সময়ে যে শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হলো, এই শিক্ষানীতির মধ্য দিয়ে যে সিলেবাস কারিকুলাম একদম প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চালু থাকলো, সেখানে দেখা গেল যে শিক্ষার কন্টেন্ট মান কিন্তু কমে গেছে। এই শিক্ষার মান যখন কমে যায়, রেজাল্টটা হয়তো ভালো হয়, তখন মানুষের বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা কমে যায়। তাহলে এই বুদ্ধিভিত্তিক চর্চা একদিকে যেমন একটা কমে যাওয়া, অন্যদিকে হচ্ছে ক্যাম্পাস গুলোতে এবং রাজনৈতিক অঙ্গনে যখন একটা দীর্ঘ সময় 15 বছর একচ্ছত্র রাজনীতির আধিপত্য থাকে, গণতান্ত্রিক কোনো চর্চা না থাকে, তখন আসলে মানুষ যখন দেখছে যে একজন কালো টাকার মালিক, একজন হচ্ছে লুটেরা, সে সমাদর পাচ্ছে, সে হচ্ছে কি বলে সমাজে অনেক প্রভাব বিস্তার করে অবস্থান করছে, তখন এক ধরনের ভোগবাদী সংস্কৃতির প্রতি মানুষের কি হয়, ঝোঁকটা বেড়ে যায়। সেখান থেকে এক ধরনের অনাগ্রহ তৈরি হতে পারে। কিন্তু আলটিমেটলি এই কথাটা একেবারে 100% এরকমই যে পড়ুয়া মানুষরা রাজনীতিতে কম থাকছে। রাজনীতি যদি কেউ সুস্থ সংস্কৃতির করতে চায়, তাকে লেখাপড়া করতে হবে, কারণ ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদি না জেনে রাজনীতিকে কেউ ক্যারি করবে, এটা সম্ভব। আমরা দেখি যে আমাদের দেশে যে আইন প্রণীত হয়, এমপি আইনই বোঝে না, এইটাকে আপনি কিভাবে? এটার জন্য ওই তো বুর্জোয়া সিস্টেমটা, আমরা যদি বলি যে 10 ভাগ মানুষ যে তাদের পুঁজিপতিদের যে আধিপত্য বিস্তার করতে চায়, সেখান থেকে সাংসদ যেটা হওয়ার কথা, আইন প্রণয়নের একটা প্রতিষ্ঠান, সেটা তো আর সেই জায়গায় থাকেনি। শেষ ইলেকশন যদি আমরা দেখি 24 সালে, সেখানে প্রায় 85 ভাগ সাংসদ ছিলেন হচ্ছে ব্যবসায়ী, যেটা 71-এ কিন্তু তা ছিল না। 71-এ কৃষক সাংসদ ছিল, আইনজীবী ছিল, শিক্ষক ছিল, শ্রমজীবী মানুষ ছিল সাংসদ। কিন্তু এই যে 54 বছরের এই লুটেরা গোষ্ঠীর শাসন ব্যবস্থা মূলত এটা চায় না যে হচ্ছে জনগণের প্রকৃত প্রতিনিধি সংসদে যার আইন প্রণয়নে তারা ভূমিকা রাখুক, তারা ব্যবসায়ীদের একটা ক্লাবের মতো সংসদকে ব্যবহার করতে চায়, জন্য এই ব্যবস্থাটার দিকে তারা করে জোর দেয়। গতকাল মনে হয় পত্রিকাতে দেখলাম যে পাঠ্যপুস্তক থেকে ডারউইনের তথ্য বাতিলের জন্য আইনি নোটিশ প্রদান করে। বিষয়টাকে আপনি কিভাবে? এটা খুবই একটা পিছিয়ে থাকা চিন্তা ছাড়া আর কিছু না। আমরা যদি বলি যে সর্বশেষ আমরা যে করোনা মহামারী মোকাবেলা করি, তাহলে এই করোনার ভ্যাকসিনটা আবিষ্কার করলো কি? বিবর্তনবাদকে যদি আমরা অস্বীকার করি, তাহলে এই ভ্যাকসিনটা আবিষ্কার করা সম্ভব না। তাহলে যেটা প্রমাণিত সত্য, যেটা দিয়ে
পুরো বিশ্ব ব্যবস্থা চলছে, পুরো বিশ্ব বস্তু জগৎ এবং সমাজ জগৎ চলছে, সেটাকে অস্বীকার করে যদি শিক্ষা ব্যবস্থাকে কেউ এগিয়ে নিতে চায়, তাহলে সেখানে তো জনগোষ্ঠীকে অন্ধ করে রাখা। তাহলে সেইটা আসলে মানে এই আবেদনটা করা মানেই হচ্ছে খুবই পিছিয়ে থাকা একটা চিন্তার জায়গা থেকে এই আবেদনটা করেছে। ডাকসুর নির্বাচনে কোন প্যানেল জয়ের সম্ভাবনা? ডাকসুর নির্বাচনের ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণই নির্ধারণ করবে যে কারা জয়ী হবে। তবে আমার সমর্থন আছে হচ্ছে অপরাজয় 71 এবং অদম্য 24 প্যানেল যেটি আজকে ঘোষিত হয়েছে, এই প্যানেলটির প্রতি আমার সমর্থন আছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়েই হচ্ছে ডাকসুতে প্রতিনিধিত্ব করছে। আমার প্রত্যাশা আছে যে তারা জয়ী হয়ে আসবে। আপনি তো কেন্দ্রীয় মহিলা ফোরামের সেক্রেটারি, এখন কেমন মহিলা বিশ্ব চান? মহিলা বিশ্ব বলে কোনো কথা হয় না। সমাজ মানেই নারী পুরুষ মিলে সমাজ, সমাজ নির্মাণের ভূমিকা নারী পুরুষ উভয়েরই। কাজেই নারী এবং পুরুষের সমান মর্যাদাপূর্ণ জীবন, একটা মানবিক জীবনের সমাজ ব্যবস্থা আমরা চাই, যেখানে আমাদের সমাজ ব্যবস্থায় এটি থেকে নারীরা অনেক পিছিয়ে আছে। এই নারীদেরকে সমতার জায়গায় আনবার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা চাই নারীর মানুষ হিসেবে বাঁচবার মতো একটা সমাজ ব্যবস্থা, সেখানে নারী পুরুষ সম্মিলিতভাবে একটা সমাজে বসবাস করবে, সেই রকম একটা সমাজ ব্যবস্থা চাই, নারীর বিশ্বটা। সম্মানিত সুধী, আমরা কথা বললাম বাসদের সদস্য সচিব দিলরুবা নুরীর সাথে। আমরাও সবাই চাই তার মতো যে নারী পুরুষের সমান পৃথিবী হোক, বৈষম্যহীন বাংলাদেশ হোক এবং আগামীর বাংলাদেশ হোক সকল মানুষের। ধন্যবাদ।